দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এন্টার টিভির নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তায়। আজকে রাষ্ট্রচিন্তার বিষয় ধরা হয়েছে প্রত্যাশার বাংলাদেশ। এই বিষয়ে দুজন অতিথি আমাদের সাথে কথা বলবেন। মাওলানা আব্দুল্লাহ শাহিন, ব্যবসায়ী ও রাষ্ট্রচিন্তক আমার বামে আছেন, আমার ডানে আছেন বাদশাহ আব্দুল্লাহ, লেখক ও কলামিস্ট। একেবারে তারুণ্যদীপ্ত দুজন অতিথিকে নিয়ে আমরা আজকে কথা বলবো প্রত্যাশার বাংলাদেশ। 1971 সালের স্বাধীনতার পর থেকে আমরা যে লাল সবুজের পতাকা পেয়েছি, যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন কিছুদিন যাওয়ার পর আবার কিছুটা হোঁচট খায়। 90 সালে আবার আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লিপ্ত হয়েছে। সর্বশেষ 2024 সালে নিশ্চয়ই দেখেছেন আমরা দ্বিতীয় স্বাধীনতা বলে যাকে, বা গণঅভ্যুত্থান গণবিপ্লবের মাধ্যমে আবার বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নেওয়ার যে প্রত্যয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, প্রথম সংসদ অধিবেশন শেষ হয়েছে। দর্শক, আমরা একটু কথা বলবো আজকে যে প্রত্যাশিত বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছি সেটার আমরা কত দূর এগিয়েছি বা কী সীমাবদ্ধতা আছে। আমাদের দুজন বিজ্ঞ অতিথি আজকে কথা বলবেন। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো, নুরুজ্জামান হীরা। আমি একটু প্রথমেই যাই বাদশাহ আব্দুল্লাহ, লেখক ও কলামিস্ট, আপনার কাছে। বর্তমান সময়ে প্রায় 20 লক্ষ হাজার কোটি টাকার একটা ঋণের বোঝা নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছে, অনেক সীমাবদ্ধতার মধ্যে। নিশ্চয়ই আপনি জানেন ব্যাংকগুলো পুরো কলাপস হয়ে গেছে, অনেকগুলো ব্যাংকে তারল্য সংকট, আপনার প্রশাসনে দলীয়করণ, সবগুলো সেক্টর এমন অবস্থায় আসলে জাতীয়তাবাদী দল সরকার এসেছে। আসলে বর্তমানে একটা হামের যে সমস্যা, জ্বালানি সংকট দেখা দিয়েছে, ঈদকে কেন্দ্র করে সামনে চাঁদাবাজি, সকল কিছু মিলে যে প্রত্যাশার বাংলাদেশ আমরা আপনারা স্বপ্ন দেখেছিলাম, আমাদের সেই গন্তব্য আসলে কত দূর আমরা এগিয়েছি? ধন্যবাদ আপনাকে, আমার সহালোচক যারা দেখছেন সকলকে শুভেচ্ছা। প্রত্যাশার বাংলাদেশ বলতে বর্তমান যেই নতুন সরকার দায়িত্ব নিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বিএনপি সরকার, ওনাদের 2 মাসের মতো অতিক্রম ওনারা করেছেন। আমরা আরও কিছুদিন গেলে বুঝতে পারবো ওনারা জনগণের জন্য কতটুকু করছেন। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে অতীত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আমরা মনে করেছিলাম যে আমরা নতুন বাংলাদেশ যেটা বলি, সেই বাংলাদেশে আমরা ভালো কিছু প্রত্যাশা করব। সেজন্য বিশ্ববরেণ্য প্রফেসর ডক্টর ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করা হয়েছিল প্রত্যাশা নিয়ে। কিন্তু আমরা কিন্তু কাঙ্ক্ষিত প্রত্যাশা ওনার কাছ থেকে পাই নাই। উনি আমাদেরকে অনেক আশা দেখিয়েছেন, কিন্তু আশায় গুড়িবালি হয়েছে। উনি আসলে বিশ্ববরেণ্য মানুষ, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য উনি কতটুকু করেছে এটা জনগণ কিন্তু ইতিমধ্যে মূল্যায়ন করেছে। আমরা সে সময় দেখেছিলাম বিনিয়োগে আকৃষ্ট করার জন্য, বিনিয়োগ আনার জন্য অনেক চেষ্টা করেছিলেন, বাট একটি দুর্ভাগ্য যে একটি বিনিয়োগ আসলে রাষ্ট্রে হয় নাই। উনি অনেক আশা দেখিয়েছেন, কিন্তু আশা কিন্তু আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন নাই। উনার আমলে আমরা যে শেখ হাসিনা গণতন্ত্রের জন্য আপনি ভারতে যেতে হয়েছে, আমরা চেয়েছিলাম সেই গণতন্ত্র অন্তর্বর্তীকালীন সরকার আমলে হবে, কিন্তু আমরা গত 18 মাসে কিন্তু তা দেখতে পাই নাই। উনার আমলে মব সৃষ্টি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে পিটিয়ে মারা হয়েছে, কিন্তু আমরা তো ভারতমুখী হতে হয়নি। সেই যদি বলি ইউনূস সরকারের যে 18 মাসের যে সরকার ছিল, ভারতের কাছে আমাদের পদলোহন করতে হয়নি, ভারতের কাছে আমাদের মাথাকে বিক্রি করতে হয়নি, সেটা তো আমরা পেয়েছি। জি, তা অবশ্য পেয়েছি, কিন্তু আসলে যে গণতন্ত্রের জন্য কিন্তু একটি দেশ টিকে থাকে, সেই গণতন্ত্র কিন্তু আমাদেরকে ইউনূস সরকার দিতে পারে নাই। কারণ আপনি দেখেন, আমি যেটা বলতে চেয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে মেরে ফেলা হয়েছিল, সেটার দৃশ্যমান কোনো বিচার আমরা ভালোভাবে দেখতে পাই না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লাকে মেরে ফেলা হয়েছিল পিটিয়ে, সেটার দৃশ্যমান কোনো বিচার আমরা পেয়েছি? সেটা এই দেশের মানুষ প্রত্যাশা করেছিল। আমি আমার যতটুকু অ্যানালাইসিস রয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টুকু রয়েছে, বাংলাদেশের ইতিহাসে এটা মততন্ত্রের সময় হিসাবে লিপিবদ্ধ থাকবে কোনো এক সময়। কারণ উনি আমাদেরকে, ওনার আমলে অনেক আশা তো দেখেছি, কিন্তু আশার কিন্তু আমরা কোনো প্রতিফলন দেখতে পাই নাই। এই যে প্রত্যাশা, আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো, বিগত সরকারের যে ভুলগুলো রয়েছে সেগুলো যাতে বর্তমান সরকার না করে। কারণ এই গণতন্ত্রের জন্য কিন্তু এই দেশ হাহাকার হয়েছে। বিগত 2.5 মাসের সরকারে আপনি কি সফলতা দেখছেন? 2.5 মাসের সরকারের এতটুকু সফলতা পেয়েছি যে আইন শৃঙ্খলার কিছুটা উন্নতি হয়েছে,
তারপরেও আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় নৈরাজ্য রয়েছে, দর্শন হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু আপনি যদিও রাজনৈতিক হত্যাকাণ্ড, যদি সরকার আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা হত্যাকাণ্ড হয় নাই, বাট অনেক হত্যাকাণ্ড হয়েছে, দর্শন হয়েছে, গুম হয়েছে, চাঁদাবাজি হচ্ছে, কিশোরগঞ্জে উৎপাত বেড়ে গেছে। কিন্তু আসলে বর্তমান সরকারের বিষয়ে অ্যানালাইসিস করতে গেলে আরো কিছু দূর সময় নিতে হবে, কারণ বর্তমান সরকার কিন্তু একটা ঋণের বোঝা নিয়ে, আপনি যেটা বলেছেন ঋণের বোঝা নিয়ে কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। এই যে আপনার ব্যাংক খাতে কিন্তু আমাদের ভয়াবহ অবস্থা রয়েছে, এই যে ইসলামী ব্যাংকের কথাটা রয়েছে, ইসলামী ব্যাংক কিন্তু আমরা দেখেছি এই কিছুদিনের আগে একটা প্রতিবেদন, প্রথম 3 মাসে তাদের প্রায় 288 কোটি টাকা লোকসান হয়েছে। যে ইসলামী ব্যাংক বাংলাদেশের বেসরকারি খাতে একটি বড় অবদান ছিল। বাংলাদেশের যে ইসলামী ব্যাংকগুলো রয়েছে বর্তমান সময়ে কিন্তু তারা অনেক সংকটে রয়েছে, বিশেষ করে ইসলামী ব্যাংক সহ শরিয়া ভিত্তিক আরো কিছু ব্যাংক রয়েছে, তাদের ঋণ খেলাপি হচ্ছে, তারল্য সংকট রয়েছে, দুর্বল তদারকি এবং রাজনৈতিক প্রভাবের কারণে এই সংকটগুলো হচ্ছে। আমরা আপনার কাছে আসবো বাদশা আব্দুল্লাহ, দায়ী কারা, এই বিষয়ে আমরা আপনার কাছে নিশ্চয়ই নেক্সট আসবো। আমরা একটু যেতে চাই মাওলানা আব্দুল্লাহ শাহীন আপনার কাছে, বিশিষ্ট ব্যবসায়ী, রাষ্ট্রচিন্তক। প্রত্যাশার যে বাংলাদেশ আমাদের ছিল, নিশ্চয়ই আপনিও জুলাই গণঅভ্যুত্থানের একজন যোদ্ধা, মাঠের যোদ্ধা। আপনি আপনার কাছে যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আপনি স্বপ্ন পূরণের পথে এগিয়েছেন কিনা এই সরকারের হাত দিয়ে, আপনি কি মনে করছেন? জি, ধন্যবাদ হীরা ভাইকে এবং আজকের এই টকশোর আয়োজন ইন্টার টিভিকে। আমরা প্রত্যাশা করব, প্রত্যাশা নিয়ে আলোচনা করব, টকশো হবে, অনেক রাজনীতিবিদ এটা নিয়ে আলোচনা করবে। মূলত আমি পয়েন্ট অফ অর্ডার আপনি যদি একটু নোট করেন, তাহলে আমরা প্রত্যাশা কার কাছে করব? জি, জনগণ তো প্রত্যাশা করবে, সরকারের কাছে করব। জি হ্যাঁ, যেই সরকারকে ভোট দিয়ে আমরা আওয়ামী লীগের কাছে প্রত্যাশা করেছিলাম। জি, আওয়ামী লীগ কী করেছে? আওয়ামী লীগ বাংলাদেশের 60-70% রাজস্ব বলি, বাংলাদেশের উন্নতির ধাপটা বলি, সম্পূর্ণ ভারতকে বিলিয়েছে। আপনি প্রত্যাশা করবেন কার কাছে? ইউনূসের কাছে। আমরা একটা আশা নিয়ে জুলাইয়ের যে অভ্যুত্থান, এর পরবর্তীদের সময় সবাই একটা আশার আলো দেখলো যে ডক্টর ইউনূস সে নোবেল পেয়েছে, তাকে আমরা বসালে হয়তো আমাদের বিশ্ববরণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশের কমিউনিকেশন একমাত্র ব্যক্তি যিনি নোবেল পেয়েছেন তিনি হচ্ছে ডক্টর ইউনূস। তার কাছে আমরা প্রত্যাশা করেছিলাম, কি প্রত্যাশা করেছিলাম? দেশের উন্নতি, দেশ একটা ভালো পর্যায়ে যাবে। তো আমরা কিন্তু প্রতিদিন টেলিভিশনে দেখেছি যে আমরা বিনিয়োগ পাচ্ছি, দেশ এখানে চলে যাচ্ছে, দেশ ওখানে চলে যাচ্ছে। মূলত দেশ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমি আপনাকে একটু আজকে বলতে চাই, সেটা হচ্ছে দেশ আমেরিকার গোলাম হয়ে গিয়েছিল। মূলত আপনি যদি আওয়ামী লীগের আমলে ছিলাম আমরা ভারতের গোলাম, অন্তর্বর্তীকালীন সরকার হয়তো আরেকজনের গোলাম, এখন হয়তো আরেকজনের গোলাম, এই তো। হ্যাঁ, আমরা কিন্তু এখনো গোলামি করছি। জি, তবে হয়তো ভারতের এখন আমরা কার গোলামি করছি? এখন আমরা ভারতের 50% করছি এবং আমেরিকার 50% করছি। এখন আমরা মাঝামাঝি অবস্থায় আছি। আমি আগাচ্ছি বিষয়টা নিয়ে। ইউনূস আমাদেরকে আশার আলো দেখাতে পারেনি। সে কি করেছে? তার যত ঋণের বোঝা ছিল সবগুলো ঋণকে সে তার ক্ষমতায়নে মওকুফ করেছে। দেখেন, আমরা যদি তাকে ধরি যে সে নোবেল বিজয়ী ব্যক্তি, আমাদের দেশকে কিছু দেবে, সে কিন্তু দেয়নি, বরং কি আমাদের দেশ থেকে সে নিয়েছে, দেশের মানুষকে সে শোষণ করেছে। ঋণের পরিমাণ পরিশোধ করার কথা ছিল, হীরা ভাই আপনি অবগত আছেন। জি জি, কিন্তু পরিশোধ হয়েছে কি? হয়নি। উল্টো আমাদের ঋণ এখন আরো দ্বিগুণ হয়েছে। এবার আমরা বিএনপি সরকারের কাছে আসি। আমাদের তারেক যে সে লন্ডনে ছিল, জি, সে কখনো কল্পনাও করেনি। আমি আজকে মিডিয়ার মাধ্যমে আমি বিএনপির ভাইদেরকে বলবো, তারেক জিয়া সহ বিএনপির কোনো নেতাকর্মী কল্পনাও করেনি যে আমরা বাড়িতে ঘুমাবো। মানে নেতৃত্ব কিংবা ফ্রন্ট লাইনে এসে 1.5 লক্ষ মামলায় প্রায় আপনার 50 লক্ষ আসামি ছিল। 100%। আমি ইন্ডিয়াতে সফরে গিয়ে দেখলাম, প্রায় চেন্নাই, তামিলনাড়ু, ওইদিকে অসংখ্য বিএনপির ভাইয়েরা তারা আত্মগোপনে আছে। কয়েকটা দেশে আমার যাওয়ার মানে এটা কি 5 আগস্টের পূর্বের কথা বলছি। জি, তাহলে আমরা তারেক জিকে উদ্দেশ্য করে আমার আজকের প্রত্যাশা বাংলাদেশ, যেহেতু আমরা প্রত্যাশা নিয়ে আলোচনা করছি, অবশ্যই আমার সাথে আব্দুল্লাহ ভাইও অ্যাড হবে, যেহেতু আমরা দুইজনই আব্দুল্লাহ। আমরা তারেক জির কাছে একটা প্রত্যাশা করেছি যে দেশকে একটা উন্নয়নশীল বাংলাদেশ হিসেবে রূপান্তর করবে। পাশাপাশি আমরা কোনো দেশের গোলামি করব না, কারণ আমরা তো গোলাম না। আমরা অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশকে পেয়েছি। সংগ্রাম করা জাতি আমরা হচ্ছে বীরের জাতি।
তো তারেক জি আমাদেরকে কি প্রত্যাশার আলো দেখালেন? আজকে তার মূলত 64 দিন ক্ষমতায়ন। আজকের দিনে আমরা কি পেলাম? 41,000 কোটি টাকা সে ব্যাংক থেকে ঋণ করেছে। এই যে ঋণটা সে করলো, সে কোন খাতে ব্যয় করলো আমরা জনগণ কিন্তু জানি না। ইউনূস সরকার ঋণ করেছে, কোন খাতে ব্যয় করেছে আমরা জানি না। আওয়ামী লীগ সরকার ঋণ করেছে, তার ঋণের বোঝাটা আরও বেশি, সে হয়তো বা কিছু মেট্রো রেল ইত্যাদি ইত্যাদি করেছে। কিন্তু আওয়ামী লীগ কী করেছে? সাধারণ জনগণের উপরে স্টিম রোলার চাপিয়েছে। আপনি যদি এখন দেখেন কোন প্রত্যাশায় আমরা আগাবো, সেম গতকালকের ঘটনায় লালমনিরহাট সীমান্তে আমাদের এক ভাইকে গুলি করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে কোনো বিবৃতি নেই, অর্থাৎ কোনো মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ একটা বিবৃতি দিয়ে বলল না যে আমাদের যে বর্ডার হত্যা এটা বন্ধ হবে কবে। 2 নম্বর, এটা গতকালকের কথা, তার আগের দিন 2 জনকে মেরেছে। আশ্চর্য, আমাদের যারা বাহিনী আছে তারা শুধু লাশ রিসিভ করতেছে। এই যে প্রত্যাশা আপনি কার কাছে করবেন? তো আমরা যেটা চাচ্ছি, সাধারণ জনগণের সরকার আমরা কবে পাবো জানি না। বিএনপিকে আমরা আস্থাভাজন হিসেবে মনে করছি। আমরা চাচ্ছি যে বিএনপির মাধ্যমে বাংলাদেশে একটা পরিবর্তন আসুক, কিন্তু পরিবর্তন করতে হলে অবশ্যই আমার বিএনপির সরকারকে জনগণের কথা ভাবতে হবে। তাহলে আপনি কি এই সরকারের কাছে কোনো প্রত্যাশা করেন কিনা, বা সেটা প্রত্যাশা পূরণ জনগণের সরকার মনে করেন কিনা এই সরকার? জি, আমি আগাচ্ছি, এটুকু শেষ করে দিই। জনগণের সরকার হতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা জনগণ একটি টাকাও ঋণ নেই না, সরকার ঋণগুলো গ্রহণ করে, আমরা কিন্তু ঋণের ভাগিদার হয়ে যাই। জি, প্রথমত সরকারকে ঋণ কমায় নিয়ে আসতে হবে। দ্রব্যমূল্যে যেগুলো আমরা বাজার, এই যে প্রতিটা সিন্ডিকেট, রমজানে দেখলেন সিন্ডিকেট, একটা সময় আসলেই আমাদের ব্যবসায়ীরা, যেহেতু আমি ব্যবসা করি, একটা সিন্ডিকেটভুক্ত দেশ আমাদের, সিন্ডিকেটটা ভাঙবে কে? এটা আমাদের প্রত্যাশা। সরকারকে ভাঙতে হবে। ঋণ কমাবে কে? সরকারকে কমাতে হবে। তারপরে যেটা করণীয় সেটা হচ্ছে, আমি দেখতে পেলাম আমাদের বিএনপির সরকার সে কার্ড বিতরণ করছে। জি, আসলে মূলত কিন্তু পেটে ভাত নেই। দেখেন, আপনি ফ্যামিলি কার্ড দিয়েছে, যেদিন উদ্বোধন করেছে তারপর থেকে এটা নিয়ে আলোচনা নেই। বুঝতে পেরেছেন? কে কি পেয়েছে এটা আমি বলতে চাচ্ছি না। ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্দেশ্য যদি সৎ হয়, ভালো হয়, তাহলে সেটা কি পজিটিভ দিক হলো আমরা একটু দেখতে চাই বা জানতে চাই। আমরা কিন্তু সেই প্রত্যাশা করে এখনো পূরণ হয়নি। তো আমি বিএনপি সরকারকে মূলত বলবো, তারা সরকারের নেতৃত্বে অবস্থায় জুলুমের শিকার হয়েছে আওয়ামী লীগের সময়। এখন সে যদি আবার সেই পথেই হাঁটে, তাহলে আগামীর দিন তার জন্য শোচনীয় হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ মাওলানা আব্দুল্লাহ সেন। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা একটু যেতে চাই বাদশা আব্দুল্লাহ, আপনার কাছে যেতে চাই। আসলে সীমান্ত হত্যা হচ্ছে প্রতিবাদ নেই, যেটি আসলে বললেন আব্দুল্লাহ শাহিন। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচনে সেখানে দেখেছেন আপনার নতুন আগের যে মুখ্যমন্ত্রী ছিল তো সেটা পরিবর্তন হয়েছে। সেখানে মসজিদে মসজিদে রাজনীতির নামে মুসলিম নিধন এক ধরনের চলছে। আসলে প্রতিবাদ নেই কেন? এইটাকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে আসলে দেখতে চান? সরকারের দুর্বলতা, নাকি কোনো রাষ্ট্রের প্রতি আমরা ঝুঁকে পড়ছি সেই কারণে আসলে কি মনে করছেন? আমি আসলে বলবো যে সীমান্ত হত্যা কিন্তু বাংলাদেশে প্রতিনিয়তই হচ্ছে। এটা কার দ্বারা হচ্ছে? আমরা দেখছি ভারতের বিএসএফ তারাই করছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ভারতের সাথে বাংলাদেশের যে সরকারের সবচেয়ে গভীর সম্পর্ক ছিল সেটা আওয়ামী লীগ সরকার, সেই সময়ও প্রচুর সীমান্ত হত্যা হচ্ছে। আমি বলছি বিস্তারিত। ফেলানীকে হত্যা করা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। ফেলানী হত্যার বিচার কি আদৌ হয়েছে? সারা বিশ্বে সেটা আলোচনায় ছিল, কাঁটাতারের মধ্যে ঝুলিয়েছিল। আচ্ছা, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক ফেলানী কিন্তু মেয়ে মানুষ। জি জি, তাকে কিন্তু ছেলেরা, আমরা বুঝতে পারি যে ছেলেরা বর্ডারে কোনো কাজে যেতে পারে, মেয়েকে হত্যা করা হয়েছে, তার মানে কি বাংলাদেশের সীমান্তে ঢুকে হত্যা করে তাকে আবার ঝুলিয়ে রাখা হয়েছে। সেটা আলোচনায় ছিল, আমরা দেখেছি সারা পৃথিবী জুড়ে। আওয়ামী লীগের আমলে যখন সীমান্ত হত্যা হয়েছে, অনেক সীমান্ত হত্যা হয়েছে, তখন কিন্তু আমরা দেখছি বিরোধী মতের যে দলগুলো রয়েছে তারা কিন্তু রাজপথে ছিল সীমান্ত হত্যা বন্ধ করা। বিভিন্ন বিএনপিও ছিল, বিভিন্ন সময় তারা বিবৃতি দিয়েছে। কিন্তু আসলে এই যে বর্তমান নতুন সরকারের আমলে এই যে সীমান্ত হত্যাটা হয়েছে, আমরা দেখেছি এটা কিন্তু আসলে কাম্য নয়। এটা আমরা এই বর্তমান সরকারের কাছে প্রত্যাশা করি না।
আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সময়ও কিন্তু ভারতের গোলামি করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমেরিকার গোলামি করা হয়েছে। বর্তমান সরকার আমার কাছে মনে হচ্ছে ভারতের গোলামির দিকেই ধাবিত হচ্ছে, আবার কিছুটা আমেরিকার গোলামির দিকে ধাবিত হচ্ছে। কারণ সীমান্ত হত্যার ব্যাপারে কঠোরভাবে কথা বলার দরকার ছিল বর্তমান সরকার প্রধানের, চোখে চোখ রাখিয়ে কথা বলা উচিত ছিল ভারতের বিপক্ষে। কেন আমাদের এই সীমান্ত হত্যা হবে? এই সীমান্ত হত্যা যদি বন্ধ না হয়, আমরা যদি সবসময় নীরবই থেকে যাই, তাহলে কিন্তু এটা একটা ভয়ানক বিপদ হয়ে দাঁড়িয়ে। কারণ আমরা সবসময় দেখেছি আমরা কিন্তু নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু নির্যাতনে কাউকে কোনো সরকারকেই পাইনি। যেমন ইউনূস সরকারের আমলেও কিন্তু এই সীমান্ত হত্যা নিয়ে দৃশ্যমান কোনো বক্তব্য আমরা দেখি নাই, জি আওয়ামী লীগ সরকারের আমলেও দেখি নাই। এই সরকারের আমলেও যদি আমরা সীমান্ত হত্যা নিয়ে কোনো দৃশ্যমান বক্তব্য না দেখি, জনগণের পক্ষে যদি কথা না বলে, তাহলে কিন্তু এই সরকার জনগণের কাছে কিন্তু হ্যায় প্রতিপন্ন হয়ে যাবে। আর সরকার কিন্তু জনগণের কাছে দায়বদ্ধ থাকে সবসময়। কিন্তু আসলে এই যে বর্তমান সরকার, আমার বর্তমান সরকারের কাছে একটাই কথা দাবি থাকবে, তারা যেন রাজনৈতিক সংকট দূরীকরণ করে এবং গণতন্ত্রের পথে তারা হাঁটে। আমি যদি আপনাকে একটু তথ্য দেই, আওয়ামী লীগ সরকারের আমলে প্রচুর সীমান্ত হত্যা হয়েছে, এখন বিএনপি সরকার আছে, হত্যা হচ্ছে। বাট ইউনূস সরকারের আমলে সীমান্ত হত্যা হয়েছে একটি ঘটনা 1.5 বছরে আসলে আমরা পাইনি কোনো পত্রপত্রিকায়, কোনো নিউজে আসলে সেটি আসে না। এটা কি সফলতা নয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার? ইউনূস সরকার আমলে তাহলে সেই সময় যদি হত্যা 1.5 বছরে সংগঠিত না হয়, তাহলে সেটা বলা যায় সরকারের সফলতা। এই সময় কেন হচ্ছে? ইউনূস সরকার আমলে তো হয়েছে না, সীমান্ত হত্যা রানী শঙ্করে একটা ঘটনা আমরা কোনো তথ্য সেটা আসলে কোনো পাইনি। আসলে রানী শঙ্করে নামক একটা জায়গা আছে, এখানে কিন্তু হয়েছিল ইউনূস সরকারের আমলে, আরো বেশ কয়েকটা হয়েছে। আমরা পত্রপত্রিকায় কোনো নিউজে আমরা দেখিনি সেটি আর কি দেখেছি যে সীমান্ত হত্যা হয়েছে ইউনূস সরকারের আমলে হয়েছে। কিন্তু আসলে ইউনূস সরকারের আমি বলবো তার সফলতা থেকে ব্যর্থতা বলবো। আমি বলবো বাংলাদেশের ইতিহাসে সে একটা বাটপার সরকার ছিল, সবচেয়ে দুর্বল একটা সরকার ছিল। সেটা তো সরকার না, নির্দিষ্ট সময়ের জন্য, যদিও গণঅভ্যুত্থানের পর একটা গণস্পিডের সরকারের প্রত্যাশাটা আমাদের অনেক বেশি ছিল। তাদের কাছে ছিল অনেক প্রত্যাশা, তারা গণতন্ত্র সঠিক পথে রাখবে। কিন্তু তাহলে কিন্তু তারা ইউনূস সরকার প্রথমেই দায়িত্ব নিয়ে বলেছে ছাত্ররা নাকি ওনার নিয়োগকর্তা। ছাত্ররা ওনার নিয়োগকর্তা হলে ওনার তো জনগণের জন্য কাজ করতে আসে নাই, নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য কাজ করতে এসেছে। উনি ওনার নিজের জন্য কাজ করতে এসেছে, গ্রামীণ ইউনিভার্সিটি করেছে। আর এই ইউনূস সরকারের পিছনে ইন্ধন ছিল বাংলাদেশ জামাতে ইসলাম, এনসিপি, এরাই এই ইউনূস সরকারের প্রধান নিয়োগকর্তা ছিল আমার যতটুকু অ্যানালিসিস মনে হয়। কারণ সবসময় দেখতাম তারা কিছু হলেই দেখতাম উপদেষ্টাদের বাসভবনে চলে যেত, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা একরকম সরকারকে নিয়ন্ত্রণ করত। আর ইউনূস সরকার বাংলাদেশের যে ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার ছিল। এই সরকারের কোনো সফলতা আমার কাছে মনে হয় না, যেটা রাজনৈতিক সংকট সে দূরীকরণ করতে পারে না। আমরা দেখছি বাংলাদেশের ওই সময়ের বৃহত্তম রাজনৈতিক বিরোধী দল ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টির অফিসে কিন্তু একাধিকবার আগুন দেওয়া হয়েছে। এই সরকারের দায় ছিল না, কোনো বিবৃতি দেওয়ার দরকার ছিল না। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, তারা কি দৃশ্যমান কোনো বক্তব্য রেখেছে? জাতীয় পার্টির রাজনীতি নিয়ে তারা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। এই যে নির্বাচনটা বর্তমান যে নির্বাচিত হয়ে যে সরকারটা এসেছে, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে আমার প্রশ্ন রয়েছে। 2014 সালে একতরফা নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের আমলে। 2018 সালে একটা রাতের ভোটের ইলেকশন হয়েছিল। 2024-এ একটা ইলেকশন হয়েছিল, আমিডামি নির্বাচন হয়েছিল। 2014, 2018, 2024 থেকে এই নির্বাচন ভালো। 2014, 2018, 2024 থেকে এই নির্বাচন ভালো, কিন্তু আমি এই নির্বাচনকে 100 থেকে 100 দিতে পারবো না। একটাই কারণ এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে। অনেক রাজনৈতিক দল নির্বাচনের পরে বলেছে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে এই নির্বাচনে। আপনি চিন্তা করেন 33 বছরের একটি বিরোধী দল জাতীয় পার্টি এবার একটা সংসদে একটা এমপি আসতে পারলো না। সেটা আমি বিশ্বাস করি না যে তারা একটা এমপি পাবে না, এটা আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? কারণ 33-34 বছরের একটা বিরোধী দল, তাদের কোনো না কোনো জনসমর্থন আছে। আওয়ামী লীগের আমলে যখন মেয়র নির্বাচন হয়, কত মার্ক দিতে চাচ্ছেন আপনি? আমি একটু যুক্ত করি, আমি মার্কটা দেব আর কি। আওয়ামী লীগের আমলে যখন রংপুরে মেয়র নির্বাচন হয়, তখন আপনার মনে থাকার কথা আওয়ামী লীগের প্রার্থী কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়েছিল, তখন আওয়ামী লীগ ক্ষমতা। সেখানে তো সমঝোতার মাধ্যমে সেই নির্বাচন হয়েছিল, সেটা জাতীয় পার্টিকে ছেড়ে দিবে সে অনুযায়ী সেখান থেকে বিজয়ী করা হয়েছে। মানে কি সরকার দলের একজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করবে এরকম কাজ নিশ্চয়ই সরকার করবে। সমঝোতা হলো তো তারপর আওয়ামী লীগের যে প্রার্থী ছিল তাকে তো অবশ্যই সেকেন্ড বা থার্ড পজিশনে রাখতো, জামানত কিন্তু
আপ্ত হোক, এরকম সরকার চাইতো না। কিন্তু ওই সময় রংপুরের মতো একটা জায়গায় জাতীয় পার্টি খুব ভালো অবস্থানে রয়েছে। এই ইঞ্জিনিয়ারিং সরকারের আমলে বর্তমান যে নির্বাচিত ওই সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচনটা ছিল এটা আমি ইঞ্জিনিয়ারিং সরকার বলবো, কারণ আমার এক বিশ্বাস হচ্ছে না। এই নির্বাচনটাকে আপনি 100-তে কত মার্ক দিতে আমি চাচ্ছেন? 100-তে 80 দিব। 80 দিব। তা আপনি কি মনে করছেন যে এই পর্যন্ত 13টি সংসদ নির্বাচন হয়েছে, এর চেয়ে বেশি মার্ক পাওয়ার নির্বাচন আছে? ইয়েস। কত সালে? 2009 সালের দিকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, সেটাও তো ম্যানেজ করে হয়েছে আমাদের। সেটা কিন্তু যথেষ্ট ভালো নির্বাচন ছিল। বাংলাদেশের যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে যে নির্বাচন, আমি যদি এই নির্বাচনের কথা আপনাকে একটু বলি, এই নির্বাচন ইউনূসের হাত দিয়ে যে সরকারের নির্বাচনটি হয়েছে, এখানে একটি লাশও পড়েনি আমরা দেখেছি, একটি লাশও হত্যার ঘটনা ঘটেনি এই নির্বাচনে, যেটি একটি বিরল ঘটনা। এবং এই নির্বাচনটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে গণ অভ্যুত্থানের যারা ছিল প্রত্যেকেই এই সংসদে এসেছে, একসাথে নির্বাচন করেছে কোনো ধরনের হত্যা ছাড়া। এটা কি সফলতা বলা যায়নি আসলে? কোন নির্বাচনে 300 আসন নির্বাচন আমি তো আপনাকে বলছি যে 2014, 2018, 2024 এর নির্বাচন থেকে এই নির্বাচনটা ভালো হয়েছে, কিন্তু আসলে 100-তে 100 দেওয়া যাচ্ছে না। কারণ আমাদের রাজনৈতিক সরকারের দরকার ছিল। ইউনূস সরকার কিন্তু রাজনৈতিক সরকার ছিল। এই বেড়াজাল থেকে আমাদের বের হতে হলে একটা নির্বাচিত সরকার প্রয়োজন ছিল। এই জন্য বলছি এই নির্বাচিত সরকারটা যেটা এসেছে সেটা ভালো হয়েছে, কিন্তু আসলে আমি এটাকে একেবারে পারফেক্ট নির্বাচন হয়েছে। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবে। ইঞ্জিনিয়ারিং হয়েছে নির্বাচনে, তিনি আমাদের বাদশা আব্দুল্লাহ যেটা আসলে কমপ্লেইনই করলেন যে 80 মার্ক দিয়েছেন 100-তে। আপনি এই সরকারকে, এই নির্বাচনটাকে 100-তে কত মার্ক দিতে চান এবং ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা আপনি আপনার বক্তব্যে? ধন্যবাদ হীরা ভাই। জি, আমি বাদশা আব্দুল্লাহের সাথে একমত না। কেন একমত না? এখানে 80% ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিষয়টা এমন নয়। কেন এমন? 80% 80 মার্ক দিয়েছে, 100-তে 80 মার্ক পেয়েছে, ভালো। প্রথম কথা হচ্ছে অবশ্যই এই ভোটটা ইঞ্জিনিয়ারিং এর ভোট ছিল। আমরা দুপুরবেলা পর্যন্ত যেটা দেখেছি, একটা সুষ্ঠু ভোট হয়েছে। বেলা গড়ার সঙ্গে সঙ্গে মোটামুটি মুড চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে যদি সুষ্ঠু ভোট হতো বা ইঞ্জিনিয়ারিং না হতো, কে ক্ষমতায় আসতো আপনি মনে করছিলেন? আমি মনে করছি যে কমপক্ষে এখানে কে ক্ষমতায় আসতো বিষয়টা এমন না, তবে জামাত ইসলাম তাদের নীতি নৈতিকতার জায়গা থেকে ত্রুটি আছে, এটা সবাই বলে, আমিও বলবো। তারা যে আসনগুলো পেয়েছে তাদের চেয়ে হয়তো বা দ্বিগুণ হতে পারত। এবং ভাই যেটা বললো যে জাতীয় পার্টি, আমাদের উত্তর অঞ্চলে 20টি আসনের 19টি জামাত ইসলাম পেয়েছে, একটি দুটি হলেও জাতীয় পার্টি পেত। কারণ আপনার যদি 77টি যদি এখন পায়, দ্বিগুণ যদি হয়, তাও আপনার 100 সরকার গঠন করে, তাহলে সেই ক্ষেত্রে 154 বা সামথিং আমি সরকার গঠন কিন্তু তাহলে 11 দলীয় জোট করতে, এটি তো আপনার 100%। আমি আপনাকে বলি, এর ভিতরে কারিশমা হচ্ছে এরকম যে আপনি হয়তোবা দেখেছেন উপদেষ্টাদের ভিতরে একজন মহিলা উপদেষ্টা, সে কিন্তু সেটা ওপেন করে দিয়েছে যে আমরা জামাতকে ক্ষমতায় আসতে দেই নাই। জামাতকে ক্ষমতায় আসতে না দিয়ে সে কি বুঝাতে চেয়েছে? জনগণের সঙ্গে সে তামাশা করেছে। এক কথায় পরিষ্কার, জনগণ যদি চাইতো জামাতকে ক্ষমতায় আসতে হবে বা ভোটের মাধ্যমে আসতো, আমরা দেখতাম। কিন্তু ইঞ্জিনিয়ারিং করে কি হলো? আমরা আবার চুরির পন্থায় চলে যাচ্ছি। মানে আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা যাকে বসাবো সে বসবে, যাকে নামাবো সে নামবে। আমার ভোটের প্রকৃত প্রতিফলনটা আমরা এটা জনগণের সঙ্গে তামাশা করছি। জনগণ আপনাকে ভোট দিয়ে আসছে একরকম, আপনি বিকেলে রেজাল্ট হচ্ছে আরেক রকম। এই যে প্রত্যাশার বাইরে গিয়ে কাজ করা, এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং এবং এক প্রকার জনগণের সঙ্গে তামাশা বলতে পারি। গণ অভ্যুত্থানের প্রত্যাশাটা আমাদের এরকম ছিল। শুরুর কথায় আবার আসবো। শুরুর কথাটা হচ্ছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল, এটা আমরা বলি। দোসর মানেই সে মাঠ আউট হবে, বিষয়টা এমন নয়। সে কিন্তু জিএম কাদেরকে আমি খুব কাছ থেকে চিনি, আরও যারা আছে রাঙ্গা ভাই, তো তারা তাদের জায়গা থেকে কি একজনও হেভিওয়েট প্রার্থী ছিল না যে বের হয়ে আসবে? সেটা তো ভোটের মাধ্যমে সেটা তাদেরকে কিন্তু আমরা একদম ফ্রন্ট লাইনে দেখি নাই। তার মানে ইঞ্জিনিয়ারিংটা এত মজবুতভাবে করা হয়েছে যে এটা ভাগ বাটোয়ারার মতো, তুমি এটা খাবা, তুমি ওটা খাবা, আমি এটা খাবো, বাস। বিষয় হচ্ছে আমরা যদি বিগত দিন দেখি, ইউনূস সরকার যা করে গিয়েছে, আমাদের আগামী 100 বছর আমরা ইউনূস সরকারকে ভুলতে পারবো না। সেটা কি কারণে ভুলতে পারবো না? সে একজন ইঞ্জিনিয়ার, সে একজন পাক্কা ইঞ্জিনিয়ার। সে যা ইঞ্জিনিয়ারিং করতে পারে, বাংলাদেশের ইতিহাসে নেটিজন যারা আছে, আমাদের সাংবাদিক মিডিয়া ভাই যারা আছে, তারাও জানে।
বিরোধী দল তো এটা নিয়ে আপনার যে ইঞ্জিনিয়ারিং কথা বলছেন, আপনি যে আসন যা পেয়েছে তার দ্বিগুণ হতো দুপুরের পর চিত্র। জি হ্যাঁ, আমি আপনাকে বলছি, তো এই যে এই ঘটনাগুলো ঘটেছে, বিরোধী দল তো সেই রকম কোন ধরনের আওয়াজ, প্রতিবাদ বা আদালতে মামলা ঠুকেনি, মানে কারণ কি? ভাই আপনি মূল পয়েন্টে এসেছেন। জামাতকে বাংলাদেশের লোক এক প্রকার অনেক লোকই রাজাকার বলে, মানুষ তো ভোট দিয়েছে, সেই ক্ষেত্রে আপনার ভোট দিয়েছে। জামাত মনে করেছে কি যে আমরা 30টা থেকে 31টার বেশি আসন পেতাম না, এক সময় আওয়ামী লীগের সঙ্গে, এক সময় বিএনপির সঙ্গে গিয়ে তারা একটা জোটবদ্ধভাবে, এবার কিন্তু জামাত 30-এর অধিক পেয়েছে, মানে 60 সামথিং আসন তারা পেয়েছে জোটবদ্ধভাবে। তো জামাত এমন একটি দল, 71টি পেয়েছে। জি, জামাত এমন একটি দল, তারা সূক্ষ্ম পলিটিশিয়ান, তাদেরকে আপনি নর্মাল ভাবলে চলবে না, তারা খুব স্লোলি কাজ করে। তারা এখন যে কাজ করছে বর্তমানে, আগামী দিনে যদি ইঞ্জিনিয়ারিং না করে তাহলে আমার আশঙ্কা হয় যে আগামী ইলেকশনে জামাত ক্ষমতায় আসতে পারে, যদি ইঞ্জিনিয়ারিং না করা হয়। ইঞ্জিনিয়ারিং হবে না কেন, হচ্ছে কি আমি আপনাকে বোঝাচ্ছি। প্রতিটা জেলা প্রশাসক বিএনপি, প্রতিটা আপনি নিয়োগ দেখবেন বিএনপি, আপনি অসংখ্য ব্যক্তি, অসংখ্য ডিআইজি, পুলিশ সুপার, তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এটা কি ইঞ্জিনিয়ারিং নয়? তার মানে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেই আমরা আছি। এখান থেকে বের হতে হলে আরেকটা জুলাই অভ্যুত্থানের প্রয়োজন হতে পারে। জি ধন্যবাদ হীরা ভাই। জি জি, যেটা বলছেন আসলে শাহিন আব্দুল্লাহ শাহিন, যেটা যে আগামীতে যদি ইঞ্জিনিয়ারিং না হয় সেই ক্ষেত্রে জামাত ক্ষমতা আসতে পারে, আপনি এটাকে সমর্থন করেন কিনা? এটার সাথে একমত না, কারণ জামাতে ইসলামের পিছনে একটা ট্যাগ লাগানো আছে। তারা দেশ বিরোধী ছিল। ট্যাগ কি এই নির্বাচনে ছিল না? অবশ্যই ছিল। মানুষ তো ভোট দিয়েছে, 77টি আসন তো পেয়েছে, মানুষ বিকল্প অপশন পায় নাই। আওয়ামী লীগের প্রতিপক্ষ একমাত্র বিএনপির প্রতিপক্ষ এদেশে বর্তমান যে দলটি আছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, সেটা কিন্তু একমাত্র সমানে সমান প্রতিপক্ষ ছিল, যে একেবারে তারা সমানে সমানে মাঠে থাকলে বোঝা যেত যে জামাত কয় নাম্বার পজিশনে থাকে তখন। এখন বাংলাদেশের মানুষ সেকেন্ড কোনো পজিশন ভালো পায় নাই। আমরা একসময় টকশোতে দেখেছি যে বলেছিল বিএনপি সরকারের সাথে বিরোধী দল জাতীয় পার্টি হয়ে যেতে পারে, কারণ আওয়ামী লীগের ভোটগুলো ওখানে যাওয়ার সম্ভাবনা আছে। আগামী নির্বাচনে কি আপনি আশঙ্কা করছেন যে জামাত আওয়ামী লীগ নির্বাচনে আসবে, সেই ক্ষেত্রে জামাতের কোনো অবস্থান থাকবে না? আমি বলতে পারবো না, সেটা রাষ্ট্রীয় বিষয়। যেহেতু আওয়ামী লীগের নামে বর্তমানে নিষিদ্ধ করা হয়েছে, তাদের গণহত্যার বিচার চলছে, বিভিন্ন ভাবে হত্যার বিচার চলছে। কিন্তু আসলে আওয়ামী লীগ যদি স্পেস পেত, আমার কাছে মনে হতো তখন জামাতে ইসলামের পজিশন কয় নাম্বারে থাকতো তখন জনগণ দেখতে পারতো। এখন যেহেতু সেকেন্ড পজিশন নাই, মন্দের ভালো হিসেবে বাংলাদেশে জামাতে ইসলাম হয়েছে বিরোধী দল, মন্দের ভালো হিসেবে। এবং সংসদে তাদের কিছু কার্যক্রম দেখবেন, তারা অনেক কিছু দেখবেন ভুল কার্যক্রম করছে। যেমন আমরা দেখছি স্পিকার দাঁড়িয়ে গেছে, তখন তারা কিন্তু হট্টগোল করেছে, তারা কিন্তু রুলস মানে নাই, তাদের অভিজ্ঞতা নাই, এক্সপিরিয়েন্স নাই। আগে আমরা দেখেছি বিরোধী দল জাতীয় পার্টি হোক, সেটা আপনি গৃহপালিত হন আর যেটাই হন, তাদের কিন্তু যেই এমপি গুলা ছিল তাদের স্ট্যান্ডার্ড ছিল, জ্ঞান ছিল যথেষ্ট। কি জনগণে কি আসে যায়? বিরোধী দলের কাজটি হচ্ছে জনগণের মতামতকে যদি যেখানে উপেক্ষিত হবে সেখানে দাঁড়ানো ধীরভাবে। আমরা গত 17 বছরে একদিনের জন্য জাতীয় পার্টিকে জনগণের পক্ষে দাঁড়াতে, সরকারের যে ভুলগুলো সেটা ধরিয়ে দিতে আমরা কখনো কিন্তু দেখিনি। এতে জনগণের কি লাভ হয়েছে? জনগণের লাভ হয়েছে সেটা তো আমরা দেখেছি গত 17 বছরে কতটুকু জনগণের লাভ হয়েছে। জনগণ তা বিবেচনা করেছে, এবং বিবেচনা করার কারণে কিন্তু জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। এটা আপনি নিশ্চয়ই সহজভাবে বুঝাতে পেরেছি যে জনগণ বিবেচনা করেছে দেখেই কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে। আপনি কি মনে করেন না সেই বিবেচনার অংশ হিসাবেই জাতীয় পার্টি একটিও আসন পায়নি? নো, কারণ আপনি একটা দেশের বিরোধী দল হিসাবে আছে জাতীয় পার্টি, আপনি মিনিমাম 5-6টা আসন পেত, কারণ এখানে যে হেভিওয়েট নেতারা রয়েছে, আপনি জিএম কাদের রয়েছে, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি রয়েছে, মশিউর রহমান রাঙ্গা রয়েছে, আরো কিছু হেভিওয়েট নেতারা রয়েছে, তারা অবশ্যই কিন্তু পাশ করতে পারতো। কিন্তু আসলে বর্তমান সরকারের একটা সিগন্যাল ছিল, মনে হচ্ছে যে তারা এই ব্যক্তিগুলা, যেহেতু আওয়ামী লীগের দূষর বলা হয় জাতীয় পার্টি, এই নেতাগুলোকে সংসদে নেওয়া হবে না। আমি আপনার সাথে জাতীয় পার্টি জনগণের সঙ্গে প্রতারণা করেছে, এটাও বয়কটের একটা কারণ হতে পারে। কারণ স্বাধীনতার পর থেকে জাতীয় পার্টি জনগণকে কোনো কিছু দিতে পারেনি, বরং তারা নিয়েছে। শুনেন, যতই বয়কট করুক না কেন, কিন্তু তাদের কিছু না কিছু এমপি হবে। আপনিও আমার সাথে একমত হবেন, কিছুক্ষণ আগে বলেছেন একটা দুটো আসন তারা পেতে পারে।
পারতো, কিন্তু কেন পেল না? জাতীয় পার্টি জনগণের প্রত্যাশিত দল নয়। না, কি কারণে নয়? জাতীয় পার্টি তাদের সুযোগ সন্ধানী কাজগুলো বেশি প্রয়োগ করেছে। জাতীয় পার্টি তারা তাদের মতো করে, আপনি একমত কিনা জাতীয় পার্টির সাথে কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু যেটা গোলামি বলছেন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো। আওয়ামী লীগ সরকার কিন্তু জাতীয় পার্টি নিয়ন্ত্রণ, আওয়ামী লীগ যখন একতরফা ভোট করেছে তখন জাতীয় পার্টি একমাত্র দল। 2014 সালে একটা মিনিট আমি যুক্ত করি, 2014 সালে যখন একতরফা নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় আসে 153টা আসনে, তখন কিন্তু হুসেইন মোহাম্মদ, আমরা নির্বাচনের আগে দেখেছি হুসেইন মোহাম্মদ এরশাদ কিন্তু আপনি নির্বাচন থেকে সরে যেতে চেয়েছিল, সরে গিয়েছিলেন, উড্ডু করেছিলেন। তখন আপনার 2-3 দিন একটু ছিল মাঠের পরিবেশ, তখন কেন বাংলাদেশের বিএনপি এবং জামাতে ইসলাম তারা কেন জাতীয় পার্টির সাথে এক হয় না? তখন কিন্তু এই সরকার টিকাতে পারতো না। হুসেইন মোহাম্মদ এরশাদ উনি সরে গেছে নির্বাচন থেকে, বিএনপি জামাত তখন চুপ ছিল। কেন চুপ ছিল? তখন যদি তারাও সক্রিয় ছিল। হুসেইন মোহাম্মদ ইরশাদের জাতীয় পার্টি আর এখনকার জাতীয় পার্টি এক নয়। ইরশাদ যেভাবে তার পলিটিক্যাল সিস্টেম ওয়াইজ কাজ করতে চেয়েছিল, ইরশাদ একজন রাজনীতিবিদ, তাকে আমি স্যালুট জানাই, কিন্তু তারপরে যারা এসেছে তারা জনগণের প্রত্যাশিত দলের যে নেতৃত্ব দেবে এই নেতৃত্বের ভিতরে তারা ছিল না। ইরশাদ চেয়েছিল যখনই জনগণের হয়ে কাজ করবে তখনই তাকে জেলে ভরা হয়েছিল। এবং হীরা ভাই আমার সাথে একমত বলি যে জিএম কাদেরকে যখন 2024 সালের নির্বাচন হয়, আপনার মনে থাকার কথা, উনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন প্রত্যাহার করবেন, নির্বাচন থেকে সরে যাবেন, কিন্তু যেদিন উনি প্রত্যাহার করবেন ওই দিন কিন্তু আপনি দেখবেন, আমরা গণমাধ্যমে দেখেছি ওনার অফিস কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন, তাহলে হ্যাঁ সেগুলো তো নাটক হতে পারে। কিভাবে নাটক মনে করবেন? আমরা কি মনে করি না ভারত থেকে ফিরে এসে যখন বললো, ভারত থেকে ফিরে এসে যখন জিএম কাদের বললো যে ভারতের কথার বাইরে আমি একটি কথা বলতে পারবো না, তখন কি মনে হয় না, আপনি কি মনে হয় না যে জনগণ তখনই বয়কট করে ফেলেছে জাতীয় পার্টিকে? আপনি কিছুদিন আগে জামাতে ইসলামের যিনি বর্তমান আমির রয়েছে ডাক্তার শফিকুর রহমান, তিনিও কিন্তু একটা বিবিসিতে আমরা একটা সাক্ষাৎকার দেখেছি যে ভারতের সাথে একটা বিষয় নিয়ে বক্তব্য ছিল, কিন্তু এটা উনি পরে প্রকাশ করেছে। তো উনিও তো বিশেষ কিছু নিয়ম মেনেছেন, তারপরে প্রকাশ করেছে। জিএম কাদের বলছে যে ভারতের কিছু নির্দেশনা ছিল, এখন তিনি প্রকাশ করতে পারবেন। তার মানে তা না যে ওনাকে ওই সময় জনগণ বয়কট করছে, কারণ আপনি ভালোভাবে পেজ দেওয়া দরকার ছিল। জাতীয় পার্টি কোনো জায়গায় দাঁড়াইতেই পারে না, ভালোভাবে প্রশাসনের সহযোগিতা ছিল। ধন্যবাদ দর্শক, আমরা কথা বলছিলাম প্রত্যাশিত বাংলাদেশ। দুজন অতিথি আমাদের সাথে কথা বলছেন, মাওলানা আব্দুল্লাহ শাহীন, ব্যবসায়ী রাষ্ট্রচিন্তক, কথা বলছেন বাদশাহ আব্দুল্লাহ, লেখক ও কলামিস্ট। দর্শক সাথেই থাকুন, ছোট্ট একটা বিরতির পর আবারও আমরা ফিরে আসছি। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম। কথা বলছিলাম এন্টারটিভির নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তা। আজকে বিষয় ধরা হচ্ছে প্রত্যাশিত বাংলাদেশ। আমাদের দুজন অতিথি আছেন, মাওলানা আব্দুল্লাহ শাহীন, ব্যবসায়ী রাষ্ট্রচিন্তক, আমাদের সাথে আছেন বাদশাহ আব্দুল্লাহ, লেখক ও কলামিস্ট। আমি একটু যেতে চাই ব্যবসায়ী জনাব মাওলানা আব্দুল্লাহ শাহীন আপনার কাছে। আপনি নিশ্চয়ই ব্যবসা করছেন, আপনি এই সাথে সম্পর্কিত। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের একজন প্রতিমন্ত্রী বলেছেন যে ঈদের সময় চাঁদাবাজিটা হবে না, এটা নিশ্চয়তা তিনি দিয়েছেন। আপনার কাছে বলতে চাই যে আজকে যে চাঁদাবাজির জন্য সামনে কোরবানির ঈদ আছে, নিশ্চয়ই জানেন, পথে পথে একটা যদি আপনার এলাকার কথাও বলি, সেই রংপুর থেকে ঢাকাতে যদি একটি ট্রাক আসে, সেখানে 5-7-10 জায়গায় সেখানে চাঁদা দিতে হয়। আসলে তার জন্য খরচ বেড়ে যায়, তার জন্য দাম বেড়ে যায়। এই যে ইতিমধ্যে দেখেছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়ে গেছে। আসলে কোনো ক্ষেত্রে 20 থেকে 50 টাকা, 100 টাকা বেড়ে গেছে অনেক ক্ষেত্রে। আসলে এর কারণ পরিত্রাণের আসলে উপায় কি? আমরা যখনই যে সরকার আসে আমরা দেখি সিন্ডিকেটের কবল থেকে বের হতে পারেনি। আসলে সরকারের চেয়ে কি সিন্ডিকেটের ক্ষমতা বেশি মনে করছেন? এই বিষয়ে আপনি কি? জি, ধন্যবাদ হীরা ভাইকে। চাঁদাবাজির প্রসঙ্গটা আমি প্রথমে টানবো। জি, আপনি আওয়ামী লীগের সময় দেখবেন, আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিল, আমি নাম বলবো না, মিডিয়াতে আসছে, সবাই দেখেছে, পেপার পত্রিকায় চাঁদাবাজি নিয়ে কথা বলেছে। দ্বিতীয়ত বিএনপি সরকারের আমলে, সরকার গঠনের পরপরই আমরা চাঁদাবাজি নিয়ে মন্ত্রীর মুখে কথা শুনেছি যে সমঝোতার মাধ্যমে চাঁদা, সমঝোতার মাধ্যমে সমঝোতাটা কি? তাহলে কি আমরা ধরে নিব যে চাঁদার একটা সমঝোতা তার পকেটে যায়? আমরা কি ধরে নিব? আমি একজন ব্যবসায়ী হিসেবে আমার প্রায় 10 থেকে 12টা গাড়ি রোডে চলে, কন্টিনিউ প্রতিনিয়ত আমাকে ফেস করতে হয় প্রশাসনিক, দলীয়করণ, এই যে জিনিসগুলো, এই যে চাঁদাবাজিটা। প্রতিমন্ত্রী বলেছে ঈদ পর্যন্ত চাঁদা হবে না, তার মানে কি আগে হয়েছে বা ঈদের পরে হবে? বিষয়টা হচ্ছে আমাদের মন্ত্রীরা, তারা আসলে মন্ত্রিত্বের চেয়ারে বসে যে হাস্যোজ্জ্বল কথাগুলো বলে, মানুষ তাদেরকে তামাশার চোখে দেখে। বিশেষ করে আমি তাদেরকে তামাশার চোখে দেখি। কেন? মন্ত্রী যদি চায়
1 ঘন্টার মধ্যে বাংলাদেশের সমস্ত চাঁদা বন্ধ করবে, এটা মন্ত্রীর পক্ষে সম্ভব। কিন্তু মন্ত্রী নিজেই বলছে সমঝোতার মাধ্যমে চাঁদা নেওয়া জায়েজ আছে, তার মানে উনি ফতোয়া দিচ্ছে। আপনি এটাকে হালাল করে দিলেন, হালাল করে দিলেন অলরেডি। তাহলে প্রশাসন তারা কি করবে? তারা বলেছে মন্ত্রীর অনুমতি আছে, আমি তো চাঁদা গ্রহণ করবই। ছোট্ট একটা গল্প আমি আপনাকে শুনাই। আমার একটা গাড়ি কাঁচামরিচ নিয়ে লালমনিরহাট থেকে গাজীপুর আসবে, আসার প্রতিমধ্যে যে কোনো একটা ট্রাফিক সিগনালে পুলিশ তাকে সিগন্যাল দেওয়া আছে, গাড়ির কাগজ ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স সব কমপ্লিট আছে, দোষ খুঁজে পাচ্ছে না। গাড়ির কাগজে লেখা আছে ইয়েলো এবং নেভি কালার হতে হবে। তো নেভি কালারটা সাইডে একটু ছোট করে দেওয়া। ছোট হলো কেন? দেখেন চাঁদা নেওয়ার কৌশল, ছোটর কারণে তাকে পয়সা গুনতে হবে। ড্রাইভার আমাকে ফোন করলো, এই পরিস্থিতি। তাহলে আমরা এখন কোন পথে আগাচ্ছি? 2 নম্বর কথা হচ্ছে চাঁদাবাজির আরেকটা বিষয় হচ্ছে এখন রন্দে রন্দে চাঁদা চলছে। আপনি আমার জন্মস্থান গাইবান্ধা, নিশ্চয়ই আপনি অবগত আছেন। গাইবান্ধা একটা নদীবান্ধব এলাকা। নদীবান্ধব এলাকায় প্রতিনিয়ত বালু উঠানো হচ্ছে এবং সেই চাঁদার ভাগ খাচ্ছে হাই কমান্ড পর্যন্ত, একেবারে থেকে উপর পর্যন্ত ভাগ যাচ্ছে। তাহলে আমার যারা মন্ত্রীরা আছে, যারা আমলারা আছে, তারা যদি এই চাঁদার ভাগ নিয়ে প্রতি বছর হজ করতে যায়, তাদের হজ কি কবুল হবে? যেহেতু আপনি জানেন আমি একজন মাওলানা মানুষ, ছোটোখাটো, তাদের বোঝা উচিত যে আমরা যে অ্যাঙ্গেলে দেশ পরিচালনা করতে চাচ্ছি জনগণ এই প্রত্যাশা করে না। দ্বিতীয় পয়েন্টে আমি যদি আপনাকে আসি, তাহলে আমরা কার গোলামি করছি? আমরা দেখছি সরকার কিন্তু বলে যে জিরো টলারেন্স এগুলো করবে না, সরকার কঠোর হয়, তারপরও আমরা কিন্তু দেখছি না যে এটা নৈতিকতার কথা নয়। এটা যেমন আপনার টকশোতে অসংখ্য কথা বলে, বিভিন্ন রাজনীতিবিদ কথা বলে, এটা কি বাস্তবায়ন করে না? বিষয়টা হচ্ছে মন্ত্রীরা বলে কিন্তু এটাকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে না, যে কারণে চাঁদাবাজি এখনো বন্ধ হয় নাই। প্রত্যেকটা রন্দে রন্দে আপনি কি আরেকটু জিনিস অ্যাড করি, চাঁদাবাজির ক্ষেত্রে শুধু কি পুলিশ এবং আমাদের যারা ছোটোখাটো নেতা তারা দায়ী? বিষয়টা তেমন নয়, এখানে হাই কমান্ড পর্যন্ত দায়ী আছে। হাই কমান্ড বলতে কাকে আমি আসলে ইন্ডিকেট করছি? প্রজাতন্ত্র যেহেতু দেশ আমাদের, এখানে নেতৃত্ব পর্যায়ে যারা আছে একদম উপর লেভেল পর্যন্ত, আমি যদি মন্ত্রীকে অ্যাড করে ফেলি তাহলে মন্ত্রী থেকে শুরু করে একদম লো পর্যন্ত তারা কি চাঁদার সঙ্গে জড়িত নয়? যদি তাই না হবে তাহলে চাঁদাবাজি কেন বন্ধ হচ্ছে না? প্রশ্ন আমার আজকের এই ইন্টারটিভির মাধ্যমে আমি মন্ত্রীদের কাছে প্রশ্ন রাখতে চাই। প্রত্যেকটা মন্ত্রণালয়ের একজন করে দায়িত্বশীল মন্ত্রী আছে, দায়িত্বশীল মন্ত্রীর কাজ কি? কিন্তু সমাধান তো আসে না, সমাধান আসছে না। আমরা একটু ঘুরে আসি আব্দুল বাদশা আব্দুল্লাহ আপনার কাছে। যে কথাটি বললো যে আন্তরিকতা আছে, চাচ্ছে, আবার সমাধান কিন্তু আসেনি। আসলে আমরা যদি আপনাকে সেই আরেকটু এগিয়ে দিই, আমরা দেখছি বর্তমানে যে অনেকগুলো ব্যাংক, আমাদের 5টি ইসলামী ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকে পরিণত হয়েছে, তারল্য সংকটের কারণে ধ্বংস হওয়ার পথে। বিগত সরকার পুরো ব্যাংকিং সেক্টরটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। এক ব্যক্তির কাছে পুরো ব্যাংকিং সেক্টর পুরো জিম্মি হয়ে গিয়েছিল। হাজার হাজার লক্ষ কোটি টাকা, 234 বিলিয়ন টাকা বিদেশে পাচার হয়েছে। এই যে ব্যাংকিং সেক্টরের অরাজকতা, এই জন্য আসলে উত্তরণের উপায় কি? আসলে কারা দায়ী এর পিছনে? আচ্ছা, আমাকে কিছুটা সময় বাড়িয়ে দিয়েন। আচ্ছা, প্রথমে চাঁদাবাজির বিষয়টা নিয়ে একটু কথা বলি। বিভিন্ন সেক্টর কিন্তু বর্তমান সরকার আমলে চাঁদাবাজি হচ্ছে, সমঝোতার মাধ্যমে হচ্ছে, যেটাই বলি না কেন। আমরা কিছুদিন ধরে দেখছি, গত 2-3 দিন ধরে প্রথম আলো কিন্তু ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে যে ময়লার বাণিজ্য নিয়ে কোথায় কত টাকা আসতেছে, কত কোটি টাকা হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কাওরান বাজারে, আমি ভাইয়ের সাথে একটু অ্যাড করব। জি হ্যাঁ, কাওরান বাজারে আমি প্লিজ প্রতিদিন কাওরান বাজারে, ভাই আমি আপনার সাথে কথা বলি নাই, আমার একটু সময় দিলে কথা বলতে পারবো। যে ঢাকা উত্তর সিটি, দক্ষিণ সিটি কোথায় কে নিয়ন্ত্রণ করছে, এটার সাথে আমরা দেখেছি বেশিরভাগ জায়গায় বিএনপির নেতারা এটার সাথে জড়িত। এটা কিন্তু সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এই যে আপনি একেবারে প্রথম আলোর প্রতিবেদনটা খুব ভালো করে পড়ে দেখবেন, একেবারে সুন্দর করে ওয়ার্ড ভিত্তিক কারা কারা নিয়ন্ত্রণ করছে। 84 লাখ টাকা চাঁদা মাসে আদায় হচ্ছে ওই যে ময়লা থেকে। এই যে ময়লার মধু কিন্তু আওয়ামী লীগের আমলেও কিন্তু নেতারা এটা বলতে পারে নাই, বিএনপির আমলেও কিন্তু এই ময়লার মধুর গ্রান্ডা কিন্তু সিস্টেমে এই ময়লার মধুর প্রতি কিন্তু তাদের অনেক আকর্ষণ। এই আকর্ষণের কারণে কিন্তু এই বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। যাই হোক, এখন আপনি আরেকটা প্রশ্ন করেছেন ব্যাংকের বিষয়গুলো নিয়ে।
আমরা যে অরাজকতা চলছে, অরাজকতা চলছে বর্তমানে, আস্থাহীনতা হচ্ছে, এই সংকট চলছে, বিশেষ করে বেসরকারি ব্যাংক, ইসলামী ব্যাংকটা কিন্তু ভয়াবহ সংকট চলছে। চমৎকার ব্যাংক ছিল, চমৎকার একটি ব্যাংক ছিল, অন্যান্য অনেক দেশে এটা নিয়ে গর্ব করতো একসময়, গর্ব করতো, এবং তারা কিন্তু এটার সাথে যুক্ত ছিল, র্যাঙ্কিং এ ছিল, 10-এর মধ্যে ছিল। সেই ব্যাংকটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। এটার সাথে আমি 3 ভাবে এটা বিশ্লেষণ করতে পারি এই ইসলামী ব্যাংকের বিষয়টা। 2017 সালের আগে একটা নিয়ন্ত্রণ ছিল কাদের হাতে, 2017 থেকে 2024 সাল পর্যন্ত কাদের হাতে নিয়ন্ত্রণ ছিল, এবং 2024-এর পরে কাদের হাতে নিয়ন্ত্রণ রয়েছে এবং কিভাবে সেটা পরিচালিত হয়েছে। আপনি 2017 সালের আগে, বিশেষ করে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে 2009 সালের দিকে, তখন 2013 সালের শেষের দিকে, 2024-এর প্রথম দিকে মেবি, এই সময়টুকুতে কিন্তু প্রথমেই টার্গেট ছিল যে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ আওয়ামী লীগ সরকার তারা নিয়ে নিবে, তখন থেকে কিন্তু টার্গেট করেছিল। কিন্তু টার্গেটটা 17 সালে গিয়ে বাস্তবায়নটা হয়েছিল 2017 সালের 5 জানুয়ারি। আমরা গত 2-3 দিন আগে মেবি আমরা দেখেছি প্রথম আলোতে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে, এই আপনারা কারা, এটা একটা ব্যাংক দখলের গল্প, এরকম শিরোনামে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে। 2017 সালে কিন্তু এস আলম এই ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এবং আরো বেশ কয়েকটি ব্যাংকের সে নিয়ন্ত্রণ নিয়ে যায়। তখন এই ব্যাংক দখল নিয়ে কিন্তু 2017 সালে ব্রিটিশ প্রভাবশালী একটি সাময়িকী দ্য ইকোনমিস্ট একটা প্রতিবেদন প্রকাশ করেছিল, দ্য গভর্নমেন্ট ইনিশিয়েটস এ কু এট বাংলাদেশ বিগেস্ট ব্যাংক, মানে সরকারি তৎপরতায় বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক দখল করা হয়েছে। এই এস আলম শুধু ইসলামী ব্যাংক দখল করে তা না, আরো বেশ কয়েকটা 5-7টি ব্যাংকের নিয়ন্ত্রণ সে পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ নিয়েছিল। আমরা দেখছি সে জনতা ব্যাংকেরও নিয়ন্ত্রণ নিয়েছিল। আমরা কিছুদিন আগে 2025 সালের দিকে দেখেছি জনতা ব্যাংক অর্থ আত্মসাতের অভিযোগে এস আলমের বিরুদ্ধে একটা মামলাও করেছে। সেই সময়কালের পরে আমি যদি আপনাকে বলি, গণঅভ্যুত্থান হলো, 1.5 বছর সময় পেল ইউনূস সরকার, এখন আরেকটা সরকার চলছে, বাট সেই এস আলম যে এই ব্যাংকগুলো বাংলাদেশে ধ্বংস করার কারিগর, তাদের প্রতিষ্ঠানগুলো এখনো আছে। এবং 80 থেকে 82% হচ্ছে না, ঋণগুলো কেন আদায় করা হচ্ছে না, এই বিষয়ে আপনার 80 থেকে 82% নিয়ন্ত্রণ এখনো এস আলমের গ্রুপরা করছে। এটার কারণ আমি যদি একটু বলি, অনিয়মিত ঋণ প্রদান করার কারণে এই সংকটটা তৈরি হয়েছে। নামে বেনামে ভুয়া কাগজপত্র দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান দেখিয়ে তারা এই অর্থগুলো নিয়েছিল। আরো এখানে ছিল সম্পূর্ণটাই পাচার করা দিয়েছে বিপুল অর্থ। আমরা যদি বাংলাদেশ ইন্টেলিজেন্ট যেটা ইউনিট আছে, আরেকটা আছে, আমরা যদি গণমাধ্যমের বিভিন্ন তথ্য নিই সেখান থেকে দেখেছি এই এস আলম কিন্তু বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নিয়েছিল এবং সেটা বেশিরভাগ অংশ আমরা দেখেছি পাচার করেছে। 2026 সালের এপ্রিলের তথ্য যদি আমরা দেখি, আমরা দেখেছি আমাদের অর্থমন্ত্রী সংসদে বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী যে দেশের শীর্ষ ব্যাংক ঋণ তালিকায় 20 জনের নাম উনি প্রকাশ করেছেন, তার মধ্যে 11টা প্রতিষ্ঠানই কিন্তু এস আলমের প্রতিষ্ঠান, এবং এই 11টা প্রতিষ্ঠানের মোট খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে আপনার 22,881 কোটি টাকা, যার মোট 20 যে প্রতিষ্ঠান তার মধ্যে 65% কিন্তু তার দখলে রয়েছে। আজকে আমি আমাদের সময় পত্রিকার একটা প্রতিবেদন দেখছি, ইউনিয়ন ব্যাংকের অর্থ আত্মসাতের কারণে এস আলমের বিরুদ্ধে দুদকে অনুসন্ধান শুরু করেছে। এটা কি করছে, এই যে ইউনিয়ন ব্যাংক, এটার আপনার 64% ঋণই কিন্তু আপনার এই এস আলমের পকেটে গেছে। 18,343 কোটি টাকা ঋণের নামে তারা অর্থ আত্মসাৎ করেছে। এই অভিযোগে দুদক কিন্তু অনুসন্ধান শুরু করেছে। এই যে একটা ভয়াবহ পরিবেশ তৈরি করেছিল, এই ভয়াবহ পরিবেশটা নিয়ন্ত্রণ কেন নিতে পারতেছি না এখনো? এখন এই এসএলএম নিয়ন্ত্রণ কারা করছে? আমাদের পত্র পত্রিকায় বিভিন্ন মাধ্যমে আমরা দেখছি যে এই সরকারের অনেকেই তা কারণে তাদের বিচার হচ্ছে না বা তাদের হাতে এখন নিয়ন্ত্রণ। এই বিষয়টি আপনি কি বলছেন? এটা আসলে বর্তমান সরকার, নতুন সরকার দায়িত্ব নিয়েছে, তাদের হয়তোবা সদিচ্ছা রয়েছে যে এই ধরনের অনিয়ম তারা দূর করবে, কিন্তু আমি উত্তরণের আমি একটা পন্থা আমি বলে দিই, যেহেতু ব্যাংক সংকট রয়েছে, এটার আমাদের উত্তরণের একটা পথ আমি বলে দিই, কঠোর নিয়ন্ত্রণ করতে হবে বাংলাদেশ ব্যাংককে, এবং যারা রাজনীতিবিদ রয়েছে তাদেরকে রাজনৈতিক সদিচ্ছা থাকলে, জবাবদিহিতা থাকলে তাহলে
তাহলে কিন্তু সঠিক সংস্কার হবে। আমি আপনার কাছে আসি, যেটা বললাম বাদশা আব্দুল্লাহ, এই সরকারের মানে সদিচ্ছা আছে বলছে, বাট আমরা পত্রপত্রিকা যা দেখছি এই সরকারের কেউ না কেউ এই আবার এই এসালমের সকল সম্পত্তি তাদের হাতে নিয়ন্ত্রণে আছে। তাহলে এখন নিয়ন্ত্রণ কার হাতে বলে আপনি মনে করছেন? আসলে ধন্যবাদ হীরা ভাই, আমি ভাইয়ের সঙ্গে একমত না দুটা কারণে। সেটা হচ্ছে এসালম গ্রুপকে আমরা বানিয়েছি। আমরা কারা? আমরা যারা আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করি, আমরা যারা গোড়ায় বসে থাকি। আপনি সংসদকে, আমি ঋণ নিয়ে কথা বলার আগে আমি একটু দেখি আমাদের দেশের যারা নেতৃত্বে আছে, যারা দেশকে নিয়ন্ত্রণ করছে, তাদের মানসিকতাটা কতটা প্রবলেম হলে সংসদে আমরা এখন একটা জোকার সংসদ দেখতে পাচ্ছি, যে সংসদের 1 মিনিটের খরচ 4 লক্ষ টাকা। টাকাগুলো কোথায় থেকে আসছে? জনগণের টাকা। জনগণের টাকা দিয়ে সংসদে মানে হাস্যোজ্জ্বল একটা মজা, একটা ইয়ার্কি সংসদ আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রতি মিনিটে 4 লক্ষ টাকা খরচ হচ্ছে। এসালম নিয়ে আপনার কথা, এসালম শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে 73,000 কোটি টাকা নিয়েছে, যেটা এখন 86,000 কোটি টাকায় রূপ নিয়েছে। তাহলে এই টাকাগুলো আসবে কোথা থেকে? আমি যদি আপনাকে বলি, ইসলামী ব্যাংকে 1,83,000 কোটি টাকা রেখেছে জনগণ, তাদের আমানত রেখেছে। এই যে এসালম 86,000 কোটি টাকা নিয়েছে, জনগণের টাকা। জনগণের টাকাকে এসালমকে দেওয়ার কোনো এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের নেই। অবশ্যই বাংলাদেশ ব্যাংকে গবেষণা করে দেওয়া উচিত ছিল। তাহলে কি করেছে? এখানে যারা হাই কমান্ড আছে, আপনি একটু আগে বললেন এসালমকে কারা চালাচ্ছে এখন? আগে আওয়ামী লীগ চালাতো, এখন বিএনপি চালাচ্ছে। কয়েকদিন পরে জামাত আসলে জামাত চালাবে। জামাতকে আপনি খুব ভালো দেখতেছেন, বিষয়টা এমন না। বিষয় হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে আমরা অ্যানালাইসিস করি না, গবেষণা করি না। আমার মতো ব্যবসায়ী আজকে ব্যাংকে যাক, আমাকে 5 কোটি 10 কোটি 2 কোটি টাকা দিতে ব্যাংক এত গবেষণা করবে, কিন্তু এসালম এত কিছু হওয়ার পরে আমি দেখলেন কয়েকদিন আগে যে এসালম আবার ফেরত আসতেছে, আবার ব্যবসা নিয়ন্ত্রণ করতেছে, আবার ব্যবসা করবে। কি হবে? এসালমের মাধ্যমে বিএনপি আবার 2, 4, 10, 20 হাজার কোটি টাকা পাচার করবে। এসালম এই যে আপনি যে কথাগুলো বললেন, যে পরিসংখ্যান দিলেন, যারা সেই সময় তাদেরকে ঋণ দিয়েছে তাদেরকে আইনের আওতায় কিন্তু আনা হচ্ছে না। তাদেরকে তো আপনি পাচ্ছেন না, তারা তো পলাতক। দেখেন না, যে সকল অফিসাররা এই ঋণের সাথে জড়িত ছিলেন, অবশ্যই যে সকল ব্যাংক কর্মকর্তারা জড়িত ছিলেন, ওই সময় বাংলাদেশ ব্যাংকের এমডি দোকানে ঋণ দিয়েছে, আমরা এমনও দেখেছি। আপনি কি মনে করেন না এটার সেই সময় তারা জানতো, তদন্ত ছাড়া তারা টাকা? হীরা ভাই, আমি আপনার সাথে আরেকটু আমি বলি, ব্যাংকগুলো দলীয়করণ থেকে বের করে আনতে হবে। দলীয়করণ, যেমন ওমর ফারুক এখন ইসলামী ব্যাংকের এমডি। ওমর ফারুককে বসানো হয়েছে। ওমর ফারুক কে? সে জামাতের কর্ণধর। অবশ্যই সে চাইবে তার দল কেন্দ্রিক, তার সিস্টেম ওয়াইজ কাজ করবে ইন্টারনাল ভাবে। আমি জামাত ইসলাম আগেও কিন্তু দল কেন্দ্রিক ছিল। 2017 সালের পূর্বে কিন্তু আমি আগাচ্ছি, যদি বলেন সেভাবে জামাতের হাতেই ছিল। সেই সময় তো পৃথিবীর 10টি ব্যাংকের মধ্যে তাদের অবস্থান ছিল, অবশ্যই ঋণ খেলাপি ছিল। অবশ্যই এখন আবার ওমর ফারুক ভাইয়ের মাধ্যমে আমি চাইবো ব্যাংক আবার তার জায়গায় ফিরে আসুক। তবে ঋণগুলো দেওয়ার ক্ষেত্রে কোনো দলীয়করণ এবং কাউকে মাধ্যম করে দিয়ে, একটা যে আপনি বলেন চটপটির দোকানে ঋণ দেওয়া হচ্ছে, চটপটির দোকান দেখিয়ে ঋণ করা হয়েছে, আসলে কি সেটা ঋণ নিয়ে ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে? না, এই টাকাটা সম্পূর্ণ বাইরে পাচার করা হয়েছে। পাচার যে করেছে, এই টাকাগুলো কার টাকা? এই যে ঋণ করা হয়েছে, ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, অনেক ব্যাংক অলরেডি দেউলিয়ার পথে। আপনি যদি দেখেন অনেক ব্যাংক, প্রায় আমি দেখলাম 10টা ব্যাংক দেউলিয়ার পথে চলে গিয়েছে। এই ব্যাংকগুলোর টাকা জনগণের টাকা। জনগণ কান্না করছে, দেখছেন সেদিন চট্টগ্রামে ব্যাংকে গিয়ে কান্না করছে, হামলা করছে। কেন? ব্যাংক হচ্ছে বাংলাদেশ মানুষের আস্থার জায়গা, সেখানে আমরা টাকা রাখবো, টাকা উঠাবো, এটাই তো নিয়ম। সেই জায়গা যদি দেউলিয়া করা হয় তাহলে মানুষের আস্থার জায়গা থাকবে না। বরঞ্চ হাদি ভাইয়ের একটা কথা আমি আপনাকে মনে করিয়ে দেই, ওসমান হাদি ভাই, যদিও আপনি তাকে অবগত আছেন, আমিও চিনি, সারা 100 বছরে ওসমান হাদি আর আসবে না। আমরা যে ওসমান হাদিকে পেয়েছি, ওসমান হাদি একটা কথা বলেছে যে বিএনপি সহ যে কোনো দল যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারে, জনগণের মাইন্ডসেট এমন হয়েছে যে সমস্ত চিন্তা বাদ দিয়ে সংসদে গিয়ে পিটাবে। সেটা জামাতকেও মারতে পারে, বিএনপিকেও মারতে পারে, জাতীয় পার্টিকেও মারতে পারে। যে দল জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না, এইভাবে দেউলিয়া হলে তো তাই করবে। আপনি যদি দেখেন জাতীয় পার্টি, সে তো দালালি করেছে, দালালি সবসময় দালালি করে যাচ্ছে। আমি আপনাকে যদি বলি বিএনপি কি করলো, সে গ্যাসের দাম 60 টাকা থেকে 90 টাকা করেছে। কেন? 30 টাকা বাড়াতে হবে? দেশের এইরকম তো ক্রাইসিস তো এখনো তৈরি হয়নি। গ্যাস তো আমাদের নিজস্ব,
30 টাকা বাড়াতে হলো লিটারে। আপনি তেলের সংকট করলো, আমরা তেল নিয়ে একটা মহা সংকটে দেখলাম, তেল খুব মানে ক্রাইসিস সমস্যা, তেল পাওয়া যাচ্ছে না ইত্যাদি, সংকট চলে গেছে, দাম বাড়লো, তেলের লাইন ফাঁকা। আমি গতকালকেও তেল ভরলাম, আজকেও তেল ভরলাম, আপনার পাম্পগুলোতে একজন লোক নেই। জিজ্ঞেস করলাম ম্যানেজারকে, ভাই এরকম কেন? বললো যে এটা উপরের খেলা। তাহলে উপরটা কে খেলে? এই উপরটা পরিবর্তনের ক্ষেত্রে জনগণ কিন্তু 100% জুলাই ঘটিয়েছিল। আবার আরেকটা জুলাইয়ের পথে আমরা আগাচ্ছি বলে আমি মনে করছি। উপরের খেলা, তা আমরা কি সবসময় জনগণ কি উপরের খেলাই দেখতে হবে, না নতুন কিছু আমরা স্বাধীনতার 54 বছরে উপরের খেলায় দেখে অভ্যস্ত। জি, আমরা এরশাদ সাহেবের আমলে গণ অভ্যুত্থান দেখেছি, এই শেখ হাসিনার পতন এই গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। আর ভাই যেটা বলছে, ভবিষ্যতে এই বর্তমান সরকারে যদি একই পথে হাঁটে, তো ভবিষ্যতে এই গণ অভ্যুত্থান দেখতে হবে। কারণ আমরা তো সেরকম চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম শান্তিপ্রিয় গণতান্ত্রিক বাংলাদেশ। সেই গণতান্ত্রিক বাংলাদেশ আদৌ আমরা দেখতে পারবো কিনা সেটা সময়ের অপেক্ষায় দেখতে হবে। আর আরেকটা কথা বলছে যে ইসলামী ব্যাংকের যে বর্তমান যিনি আসছেন দায়িত্বে, ওনার মাধ্যমে যাতে ভালোভাবে আসে। আমরা বিভিন্ন সময় দেখেছি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ সবসময় জামাতে ইসলামের গাড়িই ছিল। আমরা জামাতে ইসলামের যারা ছিল, আমি কিছুদিন আগে 2-3 দিন আগে সম্ভবত দেখছি বিএনপি নেতা রাশেদ খান, যিনি আগে গণ অধিকার পরিষদ করতেন, উনি জামাত ইসলামকে অমানুষের দল বলেছেন। এবং একটা বক্তব্যে উনি বলেছেন যে এই ইসলামী ব্যাংকে নাকি জামাত ইসলাম এবং ছাত্র শিবির ছাড়া কাউকে দায়িত্ব দেওয়া হয় না, মানে চাকরি দেওয়া হয় না। এবং ইবনে সিনার কথা বলেছে। আমরা কিছুদিন আগে ইবনে সিনার একটা ভিডিও দেখেছিলাম, যে সেখানে একজন ডাক্তার সম্ভবত, আমার যতটুকু মনে আছে, উনি বলছে যে উনি নাকি জামাত ইসলাম বা ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট না থাকায় ওনার চাকরি চলে গেছে। আসলে দলীয়করণ থেকে আসলে ব্যাংক বেরোতে পারছে না, আর এই যে উপরে খেলা থেকে জনগণ নিস্তার পাচ্ছে না। জনগণ সবসময় অশান্তির মধ্যে রয়েছে। কোন কার কাছে আমরা শান্তি পাবো সেটা ধন্যবাদ দুজন অতিথিকে। আসলে প্রত্যাশার বাংলাদেশে আমরা সেই রকমই দেখতে চাই। আগামী তরুণ প্রজন্ম যে স্বপ্ন আসলে দেখেছিল 5 আগস্টের পরে, যেই স্বপ্ন নিয়ে এগোতে চেয়েছিল, যেই প্রত্যাশা করেছিল, হৃদয়ে ধারণ করেছিল, নিশ্চয়ই সেই প্রত্যাশিত বাংলাদেশ আজকে সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। দর্শক, এই প্রত্যাশার বাংলাদেশে আজকে কথা বলছেন দুজন অতিথি, মাওলানা আব্দুল্লাহ শাহীন, ব্যবসায়ী রাষ্ট্রচিন্তক, কথা বলছেন বাদশাহ আব্দুল্লাহ, লেখক এবং কলামিস্ট। আজকে আমরা বিষয় ধরেছি প্রত্যাশার বাংলাদেশ। দর্শক, আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, এবং নতুন নতুন বিষয় পেতে এন্টার টিভির টকশোর এই পেজটি আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন বিষয় নিয়ে আগামী দিনে আরও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।